ভারত পাকিস্তান যুদ্ধে যেভাবে করে এখন জড়াচ্ছে, আমার মনে হয় যেভাবে করে এখন জড়াচ্ছে সেটি অব্যাহত থাকলে আমার তো ধারণা বাংলাদেশ থেকে অনেকেই যাবে পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে, কারণ এরই মধ্যে অনেক এরকম ঘোষণা দিচ্ছে, অনেকে পাকিস্তানে কি আফগানিস্তানে গিয়েছিল যুদ্ধ করতে, অনেকে ফিলিস্তিনে গিয়েছিল যুদ্ধ করতে, আপনার নিশ্চয়ই সেগুলো মনে আছে। তো পরিস্থিতিটা কোন দিকে যাবে? হ্যাঁ, সেটা যেতে পারে, সেটার কথাই বলছি যে আমাদের এখানে পাকিস্তান হবে, যুদ্ধ হবে লাইন অফ কন্ট্রোল কেন্দ্রিক বা পিওকে কেন্দ্রিক। যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধটার আঁচ আমাদের এখানে লাগার কোনো কথা না আইনত এবং মানে ভৌগোলিক কারণে আমাদের এখানে লাগার কথা না। কিন্তু তারপরেও দেখা যাবে যে আমাদের এখানে একটা অস্থিরতা হচ্ছে। এই অস্থিরতাটা সামলানোর জন্য সরকার যথেষ্ট রকম আন্তরিক নন। আমরা যেটা গত 9 মাসে সরকারের কর্মকাণ্ড দেখেছি, তাতে এই ধরনের মব ভায়োলেন্স, মব ক্রিমিনাল, মব জাস্টিস যেটাই বলি না কেন আমরা, তারা এটাকে বরং উস্কে দিচ্ছেন, তারা এটাকে ব্যবহার করছেন নিজেদের স্বার্থে। যে তারা নিজেরা সরাসরি কাউকে কিছু করছেন না, পাবলিককে ব্যবহার করলে বলা যায় যে এটি উচ্ছৃঙ্খল জনতা করেছে। হ্যাঁ, এটা তখন আর কোনো আইন প্রয়োগকারী সংস্থা, ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে তখন আর দোষ দেওয়া যায় না, বলা যায় যে এটা উচ্ছৃঙ্খল জনতা। এটা এই মবটা এটা হবে, বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার জন্য চেষ্টা করা হবে, গজওয়াতুল হিন্দ বলে ঘোষণা দিয়ে মিছিল টিছিল হবে, গজওয়াতুল হিন্দ কায়েম করব, ভারতকে দখল করব। এটা তো আমাদের একজন উপদেষ্টা সেই আগস্ট মাসেই দিয়ে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের এক অংশ, ত্রিপুরার এক অংশ, মিজোরাম এবং এই নিয়ে মেঘালয় নিয়ে বিশাল একটা ম্যাপ তৈরি করেছিলেন যে এইটা হবে বাংলা। এটা কায়েম না হওয়া পর্যন্ত বাংলাদেশ পুরোপুরি স্বাধীন নয়। তো পরবর্তীতে উনিও এরকম দু একদিন পরে পোস্ট সরিয়ে নিয়েছিলেন। কিন্তু এই জিনিসগুলো তো সার্কুলেট হয়েছে, এটা তো বিশ্বময় সার্কুলেট হয়েছে যে বাংলাদেশের সরাসরি সরকারের সঙ্গে জড়িত এরকম লোকজনও ভাবছে যে এই অংশগুলো তারা নিয়ে নেবে। কোন সাহসে ভাবছে? আপনি এরকম করে বললে তো ভুল হবে, কারণ আপনাকে তো বলতে হবে মাস্টার মাইন্ড বলেছিলেন, মাস্টার মাইন্ড না বললে তো বোঝা যাবে না। মাস্টার মাইন্ড বলেছিলেন, মাস্টার মাইন্ড নিজেও একজন আসলে বলির পাঠা। মাস্টার মাইন্ড, আসল মাস্টার মাইন্ড আর এক মাস্টার মাইন্ডের উপরে বিষয়টি চাপিয়ে দেওয়ার জন্য তাকে মাস্টার মাইন্ড বলেছিল, এটা সবাই জানে। যাই হোক, এখন 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 ঘটনাটা হলো যে এই যে আমি পাকিস্তান চলে যাব যুদ্ধ করার জন্য, হ্যাঁ, বা ভারতকে দেখে নেব, এই ধরনের যে অ্যালার্জিগুলো, এই অ্যালার্জিগুলো যদি সরকার হ্যান্ডেল করতে ব্যর্থ হয়, তাহলে এখানেও এনার্কি হবে, এবং এনার্কি হলে ভারতকে বাধ্য হয়ে এদিকেও নজর দিতে হবে। যে আমরা বারবার করে দেখছি যে এই সরকার শুরু থেকেই পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করছে ভারতের সঙ্গে। কখনো তারা বলছে যে 7 সিস্টার্স দখল করে নেবে, কখনো তারা বলছে গৃহযুদ্ধের, ওই যে মাস্টার মাইন্ড গৃহযুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে, হ্যাঁ, কখনো তারা বলছে চোখে চোখ রেখে কথা বলবে, নানান ভাবে ভারতকে উত্তক্ত করার চেষ্টা করেছে। ভারত এক ধরনের খামোশি হয়ে আছে আর কি। হ্যাঁ, এখন যে ভারতের আদার ফ্রন্টে যে উত্তেজনা, সেই উত্তেজনার সঙ্গে আমাদের এই ফ্রন্টের উত্তেজনা, এই সব মিলিয়ে পুরো অঞ্চলটিকেই আমরা যেটা শুনতে পাচ্ছি যে এখানে একটা সুপার পাওয়ারদের একটা তাদের অনেক রকম কি বলবো প্রভাব, তাদের অনেক হিসাব নিকাশ। এদিকে আরাকান, হ্যাঁ, ওইদিকে আমেরিকা বসে আছে, ওইদিকে রাশিয়ার যুদ্ধ জাহাজ আমাদের পোর্টে এসে বসে আছে। সব মিলিয়ে বাংলাদেশ একটা কুরুক্ষেত্র হতে যাচ্ছে কিনা, বাংলাদেশের ভূমি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে কিনা? যাচ্ছে। আমি এটা আমার একটা লেখায় বলেছিলাম যে আগে আমরা বলতাম যে আগুন নিয়ে খেলছি। তো সেই আগুনগুলো ছিল হচ্ছে কাঠের চুলোর আগুন বা স্টোভের আগুন কিংবা ইলেকট্রিক হিটারের আগুন। এখন আমরা যে আগুনটা নিয়ে খেলছি সেই আগুনটা হচ্ছে বয়লারের আগুন, অর্থাৎ জ্বলন্ত বয়লারের আগুন নিয়ে আমরা খেলা করতে চাচ্ছি। আমাদের এখানে চিটাগং এর নিম্নাঞ্চল জুড়ে, কক্সবাজার থেকে শুরু করে শিলখালি থেকে শুরু করে সমস্ত জায়গায়, মানে মিয়ানমার সরকার, আরাকান আর্মি, রাখাইন স্টেট, চীন কুকি স্টেট, এইসব নিয়ে মিজোরামকে এক্সপ্যান্ড করা,
ত্রিপুরা থেকে মাত্র 22 কিলোমিটার হচ্ছে সমুদ্রপথ, ত্রিপুরার থেকে ওগুলো এক্সপ্যান্ড করা, সবকিছু মিলিয়ে এখানে যে খেলাটা চলছে সেই খেলায় বিশ্বের 4টি সুপার পাওয়ার ইনভলভ ইতিমধ্যে। ভারত তো আছেই, চায়না আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে। তো এই যে সবাই যে খেলছে, আমাদের বোঝা উচিত যে এই সুপার পাওয়ারদের কাছে এদের তুলনায় আমাদের শক্তি কতটুকু, আমাদের অবস্থানটা কোন জায়গায়, হ্যাঁ আমরা আমাদের অবস্থানটা কোন জায়গায়, আমাদেরকে কে সাপোর্ট দেবে? কেউ না। আমাদের সবচেয়ে বড় সাপোর্টের জায়গাটা হচ্ছে ভারত। 4200 কিলোমিটারের উপরে তার সাথে আমার সীমান্ত। তো সে যদি আমার বড় শত্রু হয়ে যায়, তাহলে তো আমাকে তুরস্ক মিডল ইস্ট থেকে এসে আমাকে সাপোর্ট দিতে পারবে না, চীন আমাকে সাপোর্ট দিতে আসবে না, কারণ চীনের মিয়ানমারে বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, সে আসবে না। তো আমাদের ওই প্রথম যে কথাটাই আসছি, যে আপনি যেটা বলছেন যে বাংলাদেশ কেন পায়ে পা দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করছে, তো এটা তো শুরু করেছিলেন আমাদের ডক্টর ইউনূস। উনি ক্ষমতা গ্রহণ করার আগেই উনি ফ্রান্সে বসে উনি যে ভাষণটি দিয়েছিলেন, সেখানেই উনি বলেছিলেন ভারত যেন আমাদের দিকে শত্রুতামূলক ভাবে না তাকায়, তাহলে আমরা ভারতের 7 সিস্টারও কিন্তু অস্থির হয়ে উঠবে। উনার এই কথাটা বলাটা কিন্তু ফর নাথিংও না, উদ্দেশ্যহীনও না। এটা বুঝতে হবে যে ক্ষমতাটা চালাচ্ছেটাকে, বাংলাদেশের ক্ষমতা বেসিক্যালি রয়েছে সেনাবাহিনীর হাতে। সেটা হচ্ছে মাসল পাওয়ারটা সেনাবাহিনীর হাতে, আর টেকনিক্যাল পাওয়ারটা জামাত নেতৃত্বে ইসলামিস্টদের হাতে। ডক্টর ইউনূস হচ্ছে এখানে একজন স্পোকসম্যান, কোট আনকোট। ডক্টর ইউনূস হচ্ছেন একজন স্পোকসম্যান। তিনি স্মার্ট, ভালো ইংরেজি বলেন, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ফেমাস, পৃথিবীর সব দেশ তাকে চেনে। তার বাড়িতে পুরস্কার দিয়ে একটি রুম ভর্তি হয়ে গেছে, এমন কোন পুরস্কার নেই পৃথিবীর যা তিনি পাননি। সুতরাং এরকম একটি ফেজকে সামনে রেখে নেপথ্যে সরকার চালাচ্ছে বাংলাদেশের র্যাডিক্যাল ইসলামিস্টরা, এবং তাকে সহায়তা করছে, মাসল পাওয়ারটা দিচ্ছে বাংলাদেশের আর্মি। সুতরাং এই যে র্যাডিক্যাল ইসলামিস্টরা, এদের সবচেয়ে জনপ্রিয় স্লোগান কোনটা? এদের সবচেয়ে জনপ্রিয় স্লোগান হচ্ছে ভারত বিরোধিতা করা। এদের রাজনীতির একেবারে ক্রিম পয়েন্ট হচ্ছে এন্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন। সেটা ইন্ডিয়ার সরকারে বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, বা ওই আম আদমি পার্টি থাকুক, কিছু যায় আসে না। এদের প্রথম কথাই হচ্ছে এন্টি ইন্ডিয়া ক্যাম্পেইনটা হচ্ছে এদের রাজনীতির মূল সূত্র। তো সেই রাজনীতিটাকে করানোর জন্য যদি জামাত ভারতের কথা বলে, এটা সবাই জানে যে হ্যাঁ তারা বলছে। ইসলামিক অন্য একটা দল যদি বলে, এটা সবাই জানবে যে হ্যাঁ তারা বলছে। কিন্তু যখন খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, নোবেল লরিয়েট, তখন কিন্তু বিশ্ব এটাকে অন্যভাবে চিন্তা করবে, যে উনি তো খারাপ কথা বলা বা হালকা কথা বলা লোক নন, উনি তো একজন লার্নেড পার্সন, উনি আমেরিকাতে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করেছেন, এতগুলো পুরস্কার প্রাপ্ত লোক। ইন দ্যাট সেন্স ডক্টর ইউনূসকে ওরা এই কথাটা বলার জন্য বাধ্য করেছে, এবং উনি ওটা বলার পরের থেকে যেটা ঘটছে, যে পালের গোদা যদি ওই কথাটা বলে, তাহলে বাকি যে চেলা চামুন্ডারা আছে এরা তো কোরাস গাইবেই। তারা এখন কোরাস গাইছে। তারা যখন সকালবেলা উঠে একবার ভারত বিরোধিতা করে, দুপুরে করে, বিকালে করে, রাতের বেলা আবার চিঠি লেখে, দাদা 50,000 টন চালের কথা ছিল তা তো পাঠালেন না, 24,000 টন পাঠানো হয়েছে, এখনো 26,000 টন বাকি। দাদা এই যে আলু তো পাঠালেন না, পেঁয়াজ তো পাঠালেন না, আমাদের এখানে তো মানুষ না খেয়ে মরে যাচ্ছে। এটা রাতের বেলা গোপনে কথা হয়। আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠেই লাড়কে লেঙ্গে পাকে ভারত, গজওয়ায়ে হিন্দ। এটা হচ্ছে ওই কমন অভ্যেস হয়ে গেছে। এই কমন অভ্যেসটা আমাদের এই ধরনের লার্নেড পিপলদের হওয়া উচিত ছিল না। আমাদের যারা সরকার চালাচ্ছে, এইসব বিশিষ্ট সব শিক্ষিত মানুষজন, এবং অনেকেই এদের ভিতরে ডক্টরেট ডিগ্রিধারী, এদের কাছে এই জিনিসটা উচিত ছিল না, কিন্তু আনফরচুনেটলি তারা এটা করেছে। আবার পরক্ষণেই বলেছেন, ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, ভারত আমাদের চারপাশ দিয়ে ঘেরা, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না করা ছাড়া আমাদের তো উপায় নেই, আমাদেরকে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতেই হবে। হ্যাঁ, এটা আমরা পিটিআই কে বলছি, উনি পিটিআই কে বলছেন এটা। আবার যখন বাংলাদেশের সংবাদ মাধ্যম আসছে, তখন বলছে ভারতকে আমরা দেখে নেব, 7 সিস্টারকে আমরা দেখে নেব, আমরা চীনকে বলছি যে আমরা হচ্ছে এই এলাকার গার্ডিয়ান অফ দ্য ওশান। কেন আপনি গার্ডিয়ান অফ দ্য ওশান কিভাবে, আর 7 সিস্টার ল্যান্ডলক কিভাবে? 7 সিস্টার কি হলদিয়া বন্দর দিয়ে ওরা সমুদ্রে যেতে পারে না? এটা তো সবাই জানে।
এটা একজন বাস চালক, টেম্পু চালকও জানে যে সেভেন সিস্টারের লোকজন কলকাতা হলদিয়া বন্দর ব্যবহার করে সমুদ্র যেতে পারে। তা আপনি এটা কেন বলছেন? এটা বলছেন প্রভোগ করার জন্য। এটা প্রভোগ করে চীনকে আপনি এখানে ডাকবেন, ভারতকে ভয় দেখাবেন যে দেখো চীন আমার পাশে আছে। এই খুব ডার্টি গেম এবং কাঁচা, কাটি শুধু না, কাঁচা খেলা এগুলো।